প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রসঙ্গটি এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক, যার কারণে কথা বলা দরকার। এছাড়া আজকে বিবিসি বাংলা তাদের অনলাইনে একটি প্রতিবেদন করেছে, তার আলোকে নিজস্ব ভাবনা থেকে কথা বলতে চাই। ভারত পাকিস্তান উত্তেজনা 12 দিন হয়ে গেল। গত 22 এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে একটা জঙ্গি হামলা হয়। সেই হামলার পরে 12 দিনের মধ্যে গঙ্গা, যমুনা, সিন্ধুর নানা রকম জল গড়িয়েছে। এরই মধ্যে দুদেশের মধ্যে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে, অবরোধ আরোপ করেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, কূটনৈতিক সম্পর্ক সীমিত, দুদেশের আকাশপথ বন্ধ, দুদেশের বন্দর বন্ধ, স্থল বন্দর বন্ধ, ভিসা বন্ধ, এরকম নানা পদক্ষেপ, একের পর এক পদক্ষেপ চলতেই আছে। আরেকটি বিষয় যে দুদেশের সীমান্তে 12 দিন হয়েছে ঘটনা, এর মধ্যে 10 দিন গত রাতেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে, অর্থাৎ সীমান্তে গোলাগুলি চলছে। আবার ওদিকে গতকালকে পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই যখন অবস্থা দুদেশে, তখন সাধারণ মানুষ কিংবা নিরাপত্তা বিশ্লেষক সবাই ভারত পাকিস্তানের সামরিক অবস্থাটা এক ঝলক দেখে নিতে চাইছেন। আমরাও একটু দেখে নেব যে ভারত পাকিস্তানের আসলে সামরিক অবস্থাটা কি, কার কতটা শক্তি। ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস যদি দেখা যায়, যে যাবৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে 3টি যুদ্ধ হয়েছে। 1971 সালে সর্বশেষ বড় যুদ্ধ, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে, কারগিল যুদ্ধ, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। দুদেশের যুদ্ধের একটি ভয়ঙ্কর দিক হচ্ছে দুটোই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। পারমাণবিক বোমা মানে আপনি বোঝেন কি অবস্থা। জাপানের হিরোশিমা নাগাসাকিতে সেই পারমাণবিক বোমার বিস্ফোরণের ক্ষত আজও ওই অঞ্চল, ওই মাটি অনুভব করে। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে। 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তমতে ধরে তারা। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। আমরা ব্যয়ের পরিমাণগুলো যদি একটু জেনে আসি, শীর্ষ সামরিক খাতে ব্যয়কারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 997 বিলিয়ন ডলার, প্রায় 1000 বিলিয়ন ডলার বাৎসরিক সামরিক ব্যয় করে এই যে চলতি 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এত ব্যয়ের কারণ আপনারা জানেন। সারা পৃথিবীব্যাপী তাদের সামরিক অবস্থান, শুধু পেন্টাগনকে কেন্দ্র করে সারা পৃথিবীর প্রায় সকল প্রান্তে তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছে, অর্থাৎ সারা পৃথিবীটাকেই তারা দেশ মনে করে, যার কারণে সেখানে সামরিক স্থাপনা তাদের থাকতে হবে। এরপরে চীন রয়েছে, এরপরে রাশিয়া রয়েছে, তারপরে ভারত। আর ব্যয়ের বিচারে যদি বলেন যে 2025 সালে ভারত ব্যয় করেছে 86.1 বিলিয়ন ডলার। 86.1 বিলিয়ন ডলার মানে বুঝতে পারছেন, বাংলাদেশের সাথে একটু তুলনা করে দেখুন যে বাংলাদেশের বাজেট, একবার চিন্তা করুন যে বাংলাদেশের বাজেটের চেয়েও প্রায় 10 বিলিয়ন ডলার হচ্ছে ভারতের শুধুমাত্র সামরিক বাজেট।
পাকিস্তান এবছর সামরিক ব্যয়ের জন্য রেখেছে $10 বিলিয়ন। আর বাংলাদেশেরটা যদি বলেন তাহলে বাংলাদেশ $3.5 বিলিয়ন মতো চলতি বছর বাজেটে সামরিক খাতে বরাদ্দ রেখেছে। অর্থাৎ বাংলাদেশ এগুলোর গণনার মধ্যেই নেই। ভারত এবং পাকিস্তান সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। স্থলভাগের শক্তিতে ভারত নাকি পাকিস্তান এগিয়ে? স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাঁজোয়া যান 1,48,894টি, টোড আর্টিলারি বা টেনে নেওয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি, টেওড আর্টিলারি 2,629টি। নৌবাহিনীর রণতরীর দিক দিয়ে ভারত এগিয়ে আছে। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানি নৌবাহিনীর মোট 121টি যুদ্ধ জাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 79টি টহল জাহাজ। আকাশপথের শক্তির দিক দিয়ে ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে আছে মোট 2,229টি বিমান, যেখানে পাকিস্তানে রয়েছে 1,399টি। পাকিস্তানের কাছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হলো যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। JF-17 হলো হালকা, সব আবহাওয়ায় দিনরাত ব্যবহার উপযোগী যুদ্ধ বিমান, যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির সাথে যৌথ উদ্যোগে তৈরি। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ 2000-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে 51টি মিরাজ 2000 বিমান রয়েছে। যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার, 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। পাকিস্তানের রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি, পাকিস্তানের 116টি।
আবার পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে যদি চিন্তা করেন, সবচেয়ে ভয়ঙ্কর যেটি, পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে সামরিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে আছে। সে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক 170টি। তবে দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায়নি। আমরা দেখলাম যে সামরিক শক্তিতে কে কত বেশি টাকা খরচ করে, কার কত বেশি অস্ত্র আছে, কার কত কম অস্ত্র আছে, বিশ্ব সামরিক শক্তিতে কার অবস্থান কততম, একজন চতুর্থ, একজন 12তম। যুদ্ধক্ষেত্রে আসলে এগুলো ম্যাটার করে না। এই মুহূর্তে আমার পলাশির যুদ্ধের কথাই মনে হচ্ছে। এমন বহু যুদ্ধ আছে, বিশাল সামরিক শক্তি, কিন্তু কৌশলগত কারণে হেরে যাবার কারণে হেরে যেতে হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার 50,000 সৈন্য ছিল এবং বিপক্ষ বাহিনীর, ইংরেজ বাহিনীর সৈন্য ছিল মাত্র 3,000, কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়েছিল। পৃথিবীতে এমন বহু যুদ্ধ আছে সামরিক শক্তিতে শক্তিশালী, কিন্তু যুদ্ধে হেরে গেছে। যদিও ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সবসময়, এ যাবৎ যে 3টি বড় যুদ্ধ হয়েছে সবসময় পাকিস্তান পরাজয় বরণ করেছে। সেই জায়গায় এবার আসলে যুদ্ধটা সবচেয়ে বড় শঙ্কার এবং ভয়ের পারমাণবিক অস্ত্র, মানব সভ্যতা ধ্বংসের একটা বড় অস্ত্র। সেটি যুদ্ধ বাঁধলে, সেটির প্রয়োগ হলে সেটি পৃথিবীর জন্য, মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। আমরা বিশ্বাস করতে চাই যে দুদেশ হয়তো একজন আরেকজনকে থ্রেট দিচ্ছে, কিন্তু চূড়ান্ত বিচারে যুদ্ধে জড়াবে না। ভারত সামরিক শক্তিতে বেশি পাকিস্তানের থেকে, পাকিস্তান ছোট মানলাম, কিন্তু আমার যেটি মনে হচ্ছে পাকিস্তান আসলে কূটনৈতিক তৎপরতার দিকেই যাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের সাথেও কূটনৈতিক আলাপ করেছে, এমনকি মধ্যস্থতাও যাতে করা যায় তেমনটাই করেছে। এই করতে করতে আমরা প্রত্যাশা করি যে এই যুদ্ধটা চূড়ান্ত বিচারে যুদ্ধে পরিণত হবে না, এটি উত্তেজনার মধ্যেই যেন সীমিত থাকে। প্রয়োজনে দুদেশের ব্যবসা বাণিজ্য আরও 2 বছর বন্ধ থাক, দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও 2 বছর বন্ধ থাক, ভিসা বন্ধ থাকুক, বন্দর বন্ধ থাকুক, আকাশ বন্ধ থাকুক, দুদেশের ক্ষতিটা অনুভব করুক। যে একজন আর একজনকে দিয়ে ছাড়া আজকের পৃথিবীতে যে চলা যায় না এটি অনুভব করুক। সারা পৃথিবী চলতে পারছে, কিন্তু আমরা শুধুমাত্র, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এসব ধোয়া তুলে আমরা একসাথে চলতে পারি না। আমি বরাবরই এগুলোর বিরুদ্ধ অবস্থান আমার, আমি বরাবরই বিরুদ্ধ আচরণ করি। আজও বলছি যে এক বিশ্ব হতে হবে, এক পৃথিবী হতে হবে, নইলে বাকি বিশ্বের সাথে উন্নয়নে এগিয়ে থাকা সম্ভব হবে না। সেই জায়গা থেকে আমরা আমাদের উপমহাদেশের দেশগুলো যতক্ষণ না পর্যন্ত এক ভাষায় কথা বলবো, একসাথে চলতে পারবো, ততক্ষণ পর্যন্ত, এক ভাষা বলতে মুখের ভাষা একের কথা বলছে না, উর্দু ভাষী উর্দু ভাষায় কথা বলবে, বাংলা ভাষী বাংলা ভাষায় কথা বলবে, হিন্দি ভাষী হিন্দি ভাষায় কথা বলবে। এক ভাষা বলতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের আঞ্চলিক সহযোগিতা, সামরিক সহযোগিতা, সব কিছুতে আমরা এক ভাষায় কথা বলবো। আমি তো চাই, আমি একজন এখানকার এই অঞ্চলের নাগরিক হিসেবে আমি ভিসামুক্ত দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমি জানি না আমার জীবদ্দশায় এটি শুধু আমার না, এটি আরও অনেক মানুষের প্রত্যাশা। দীর্ঘদিন যাবৎ আমাদের আগের জেনারেশনেরও দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটি ভিসা মুক্ত, বিশেষ করে দক্ষিণ এশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো আমিও আমার দেখতে চাই। জানি না আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো কিনা। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা এটিই বলতে চাই যে সামরিক শক্তিতে
যেই এগিয়ে থাকুক না কেন, এটি যেন চূড়ান্ত পরিণতিতে যুদ্ধে রূপ লাভ না করে, আমাদের সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।